নারী পুরুষের সহ অবস্থান এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে আমাদের সমাজ, সভ্যতা, এ সুন্দর পৃথিবী। নারী পুরুষ একে অপরের পরিপূরক, একজন ছাড়া অন্যজনের জীবন প্রায় অচল, স্থবির। অথচ সুদূর অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত অনেক ক্ষেত্রে নারীরা অবহেলিত, অধিকার বঞ্চিত। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র অর্থাৎ সর্বস্তরে নারীর সমান ভূমিকা যাতে অক্ষুণ্ণ থাকে এ প্রত্যাশা ব্যক্ত করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন তার অন্যতম বিখ্যাত কবিতা নারী। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের একটি কবিতা নারী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। এক বিরল ব্যতিক্রমী কবি প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে যে কজন অনন্য প্রতিভাবান কবির সন্ধান মিলে কাজী নজরুল ইসলাম তাদের মধ্যে শীর্ষস্থানীয়। আমরা এই কবি সম্পর্কে কতিপয় গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমায় চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারদিকে কবির সুনাম ছড়িয়ে পড়ে। তার লেখায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প সাহিত্যের সকল শাখায় আমরা তার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামাসঙ্গীত, ইসলামী গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন। তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন। মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনার ছেদ ঘটে। 1972 সালে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব এবং 21 পদক পান। তিনি আমাদের জাতীয় কবি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল, চক্রবাক ইত্যাদি। উপন্যাস মৃত্যুক্ষুধা, কুহেলিকা, গল্পগ্রন্থ ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, রুদ্রমঙ্গল। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কাজী নজরুল ইসলাম রচিত নারী কবিতাটি পাঠ করে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমি কবিতাটির পাঠ শুরু করছি। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সাম্য শব্দের অর্থ সমতা। সাম্যের গান অর্থ হচ্ছে নারী পুরুষের সমতা বা সমান অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বোঝানো হয়েছে। ভেদাভেদ শব্দের অর্থ পার্থক্য। অর্থাৎ কবি এই লাইন দুটিতে বোঝাতে চেয়েছেন, কবি এই কবিতায় নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার কথা বা গান বা আন্দোলনের কথা বলেছেন। কবির চোখে নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের সমাজে এক সময় নারী আর পুরুষদের সমান চোখে দেখা হতো না। নারীর অধিকার সম্পর্কে নারীরাও সচেতন ছিল না, আর তাই নারীরা সমাজে কেবল বঞ্চনা ও নির্যাতনের শিকার হতো। কিন্তু কবি এই অবস্থার অবসান চান। এ যুগে নারী পুরুষ সবাই সব ক্ষেত্রে সমান মর্যাদার অধিকারী, তাই কবি নারী পুরুষের সমান অধিকার বা সাম্যের গান গেয়েছেন। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কল্যাণকর শব্দের অর্থ মঙ্গলজনক। কবির চোখে নারী পুরুষের অধিকার সমান, তার কারণ হলো এই পৃথিবীতে যত ভালো কাজ হয়েছে, যত মঙ্গলজনক কল্যাণকর কাজ হয়েছে, তাতে নারী পুরুষের সমান অবদান রয়েছে। সভ্যতার বিনির্মাণে নারী পুরুষ উভয়ই সমান ভূমিকা রেখেছে। বর্তমান সভ্যতার অগ্রগতিও নারী পুরুষের সমান অবদানে সৃষ্টি হয়েছে। বিশ্বে যা কিছু এলো, পাপ, তাপ, বেদনা, অশ্রু বাড়ি,
অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নারী। অশ্রুবাড়ি শব্দের অর্থ চোখের জল। পৃথিবীতে যত রোগ শোক, যুদ্ধ বিগ্রহ, হিংসা বিদ্বেষ, অন্যায় অত্যাচার, দুঃখ কষ্ট বেদনা এসেছে, তার জন্য নারী এবং পুরুষ উভয়ই সমানভাবে দায়ী। যেহেতু ভালো মন্দ সব কাজেই নারী পুরুষের সমান ভূমিকা রয়েছে, এজন্য নারীরা অধিকারও সমান ভোগ করবে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধূদের থেকে হইয়াছে মহিয়ান। মহিয়ান শব্দের অর্থ সুমহান, এখানে মহিমান্বিত অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ পৃথিবীতে অজস্র অভিযান পরিচালিত হয়েছে, অনেক বড় বড় সাফল্য অর্জিত হয়েছে, মানুষ অসম্ভবকে সম্ভব করেছে, অসাধ্যকে সাধন করেছে। সকল বিজয়ের ক্ষেত্রে নারীদের ভূমিকা রয়েছে। এই বিজয় অর্জনে মাতা বধূ ও বোনেরা অনেক ত্যাগ স্বীকার করেছে। বধূরা তাদের স্বামীদের প্রেরণা দিয়েছে, বোনেরা তাদের ভাইদের সেবা দিয়েছে, আর মায়েরা তাদের সন্তানকে সাহস দিয়েছে। প্রেরণা, সেবা আর সাহস না পেলে কোনোদিন পুরুষের তরবারি জয়ী হতো না। অর্থাৎ সভ্যতার অগ্রযাত্রায় পুরুষের যে অবদান ও সাফল্য রয়েছে, তার পিছনে রয়েছে নারীর অবদান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। রণ শব্দের অর্থ যুদ্ধ বা লড়াই। কত নারী দিল সিথির সিঁদুর লাইনটির অর্থ হচ্ছে অসংখ্য নারী বিধবা অথবা স্বামীকে হারিয়েছে। লেখা হয় নাই তার পাশে এই লাইনটির দ্বারাই বোঝানো হয়েছে নারীর অবদানকে গুরুত্ব দেওয়া হয়নি, অথবা নারীকে তার যোগ্য মর্যাদা দেওয়া হয়নি। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। অনেক যুদ্ধে পুরুষরা যেমন প্রাণ হারিয়েছে, তেমনি নারীরা হারিয়েছে সিথির সিঁদুর, অর্থাৎ বিধবা হয়েছে। পৃথিবীতে কোন যুদ্ধে কত মানুষ মারা গেছে তা ইতিহাসে লেখা আছে, কিন্তু কত নারী বিধবা হয়েছে ইতিহাসে তা উল্লেখ করা হয়নি। অর্থাৎ ইতিহাসে পুরুষদের অবদানকে যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, নারীর অবদানকে সেইভাবে উল্লেখ করা হয়নি। পুরুষ শাসিত সমাজের দৃষ্টিভঙ্গিগত সীমাবদ্ধতার জন্য ইতিহাসে পুরুষের পাশে সমানভাবে নারীদের নাম স্থান লাভ করেনি। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কত মাতা দিল হৃদয় উপারি, এই লাইন দ্বারাই বোঝানো হয়েছে নারীরা হৃদয় ভরা মমতা দিয়ে পুরুষদের উৎসাহিত করেছে। দেশের জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য, মহৎ কাজের জন্য মায়া মমতা ত্যাগ করে কত মা তার সন্তানকে যুদ্ধে পাঠিয়েছে, কত বোন যুদ্ধাহত ভাইকে দিনরাত সেবা করেছে। অর্থাৎ পুরুষের সাফল্যকে নিশ্চিত করতে হৃদয় ভরা মমতা দিয়ে নারীরা উৎসাহিত করেছে, কিন্তু সেসব কথা কোনো বীরের স্মৃতিস্তম্ভে লেখা হয়নি। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরুবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। প্রেরণা আর সাহস না থাকলে কোনো কাজে বিজয় বা সাফল্য লাভ করতে পারে না। নারীর প্রেরণা ব্যতীত কোনো যুদ্ধে, কোনো কাজে, কোনো অসাধ্য সাধনে পুরুষ কখনো জয়ী হতে পারেনি। নারীর অনুপ্রেরণাতেই পুরুষরা সফল হয়েছে। বীরদের মাঝে এ প্রেরণা আর সাহস জুগিয়েছে একমাত্র নারীরাই। বিশ্বের সকল বিজয়ের অন্তরালে নারীদের অনেক অবদান রয়েছে, এজন্য নারীদের বিজয় লক্ষ্মী বলা হয়েছে। সে যুগ হয়েছে বাসী, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বাসী শব্দের অর্থ বিগত। সে যুগ হয়েছে বাসী, অর্থাৎ নারীদের বঞ্চনার দিন শেষ হয়েছে। অনেক আগে পুরুষরা দাস ছিল না, কিন্তু নারীদের তারা দাসী করে রেখেছিল। অর্থাৎ নারীদের স্থান ছিল ঘরের ভিতরে, তারা ছিল গৃহবন্দী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দী কাহারও, উঠিছে ডঙ্কা বাজি। ডঙ্কা শব্দের অর্থ জয় ঢাক, উঠিছে ডঙ্কা বাজি, এই বাক্য দ্বারা বোঝানো হয়েছে
নারীদের সবকিছু জয় করার সময় এসেছে, অথবা নারীর অধিকার রক্ষার সময় হওয়াকে বোঝানো হয়েছে। এমন এক সময় ছিল যে সময় পুরুষেরা নারীদের ব্যথা বেদনার প্রতি, আবেগ অনুভূতির প্রতি কোনোই গুরুত্ব দিত না। তখন সেই যুগটি ছিল নারীদের জন্য অনেক কষ্টের, অনেক বেদনার। কিন্তু আজ নারীদের জাগরণ ঘটেছে, সেই সাথে তাদের বঞ্চনার যুগেরও অবসান ঘটেছে। আগের দিনে নারীদেরকে মানুষ মনে করা হতো না, কিন্তু বর্তমান যুগ হচ্ছে মানুষের যুগ, অর্থাৎ মানবতার যুগ। বর্তমান যুগ পরিচালিত হচ্ছে মানবিক বোধ দ্বারা, পুরুষের কর্তৃত্ব বোধ দিয়ে নয়। তাই এ যুগ হচ্ছে মানুষ, মানবতা আর সাম্যের। এ যুগে মানুষের মানসিকতার উন্নতি হয়েছে। নর যদি নারীরে রাখে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে। রচা শব্দের অর্থ হচ্ছে রচনা করা হয়েছে এমন, অথবা সৃষ্টি করা হয়েছে এমন। আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে, এই লাইনটির অর্থ হচ্ছে পুরুষ যদি নারীকে কারাগারে আবদ্ধ করে রাখে, তার প্রতিফল একদিন পুরুষকেই ভোগ করতে হবে। এই লাইন দ্বারাই বোঝানো হয়েছে নারী পুরুষের সমান অধিকার স্বীকৃত হয়েছে বলে এ যুগে কেউ কারো কর্তৃত্ব স্বীকার করবে না। এ যুগে কেউ কাউকে আর বন্দি করেও রাখতে পারবে না, কেননা নারীদের আত্মজাগরণ ঘটেছে, তারা জেগে উঠেছে। কবি হুঁশিয়ার করে বলেছেন, এ যুগে কোনো পুরুষ তথা সমাজ যদি কোনো নারীকে বন্দি করে রাখে, তাহলে এর পরবর্তীতে এমন যুগ আসবে যে যুগে পুরুষের তৈরি কারাগারে পুরুষকেই বন্দি হতে হবে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকে। পীড়ন শব্দের অর্থ অত্যাচার, নির্যাতন, শারীরিক কষ্ট দেওয়া। পীড়া শব্দের অর্থ যন্ত্রণা, কষ্ট, বেদনা। পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকেই, এই লাইন দ্বারাই বোঝানো হয়েছে নারীদের অত্যাচার করলে তা সমাজের উপরই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, অথবা পুরুষ যদি নারীকে অত্যাচার নিপীড়ন করে, তবে তার যন্ত্রণা পুরুষকেই ভোগ করতে হবে। এর কারণ যুগের ধর্মই হচ্ছে কাউকে কষ্ট দিলে সেই কষ্টটা নিজেকেই ভোগ করতে হয়। কারো ক্ষতি করার চেষ্টা করলে প্রকারান্তরে নিজের ক্ষতির সম্ভাবনাই দেখা দেয়। নারীর প্রতি অত্যাচার করলে সেই অত্যাচারের শাস্তি একদিন পুরুষকেই ভোগ করতে হবে। নারীদের পীড়ন করলে সেই পীড়ার ভুক্তভোগী একসময় পুরুষদেরই হতে হবে। কাজেই নারীর উপর নির্যাতন করা চলবে না, তাদের অধিকারকে ক্ষুণ্ণ করা যাবে না। নারী পুরুষ মিলে সমতার ভিত্তিতে কাজ করে সভ্যতাকে অগ্রগামী করতে হবে, নিজের সমাজের দেশের শান্তি, সমৃদ্ধি, সুখ বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ সবাইকে।